নমস্কার, বিষয় বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বিষয় বিশ্লেষণে একটু অন্যরকমভাবে আছি। আপনারা দেখতে পাচ্ছেন স্টুডিওর বাইরে আমরা এই মুহূর্তে আছি চরিলাম বিধানসভার উত্তর মুরার একটি গ্রামে। লকডাউন চলছে এবং এই লকডাউনের মধ্যে শ্রমজীবী অংশের মানুষ, দরিদ্র দুস্থ অংশের মানুষের যে করুণ অবস্থা, সেই বিষয়ে কিন্তু মোটামুটিভাবে সমস্ত জায়গায় আলোচনা হচ্ছে এবং তাদের সহযোগিতায় সরকার যেমন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন, তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠনগুলি এগিয়ে আসছেন। আমরা সে বিষয়ে অনেকবার বিষয় বিশ্লেষণে আলোচনা করেছি এবং আমরা চেয়েছি যেভাবে সমাজের সচেতন অংশের মানুষ, বিভিন্ন ক্লাব সংস্থাগুলি, রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে এবং সরকার তো অবশ্যই যে পদক্ষেপগুলি গ্রহণ করছেন এই দুস্থ দরিদ্র অংশের মানুষদের কথা মাথায় রেখে আমরা প্রতিনিয়ত সেই বিষয়টাকে উৎসাহিত করেছি। কিন্তু তার পাশাপাশি আমরা এটাও যাচাই করেছি যে প্রকৃত অর্থে যে সকল মানুষগুলো এই লকডাউনের ফলে প্রভাবিত হয়েছে, যে সকল পরিবারগুলি এই লকডাউনের মধ্যে তাদের কর্মসংস্থান হারিয়েছে, তাদের কাছে ঠিক অর্থে সরকারের সহযোগিতা হোক কিংবা এই সকল ত্রাণ সামগ্রী বিতরণী যে অনুষ্ঠান হচ্ছে, ত্রাণ শিবিরগুলি হচ্ছে, তাদের কাছে আদৌ কি সেই সাহায্যটুকু পৌঁছচ্ছে কি না। আসলে এই লকডাউনের সময়টি আমাদের অনেককেই, কিন্তু যারা সাধারণত আমরা বাস্তবের মাটির সাথে সম্পর্কযুক্ত নেই, বাস্তবে আদতে কি হচ্ছে, ওই সকল পরিবারগুলি এমনিতেও কীরকম দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে। আর এখন যখন এই লকডাউনের মধ্যে সব কিছু বন্ধ হয়ে আছে, সেই সময় তাদের কর্মসংস্থান এখন নেই, তাদের কাছে সম্পূর্ণ কর্মহীনভাবে কিভাবে ওই পরিবারগুলি তাদের পরিবার প্রতিপালন করছেন, কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সে বিষয়গুলি যদি আপনারা বাস্তবে মাটিতে এসে তাদের প্রত্যক্ষ না করেন, তাহলে হয়তোবা তাদের সেই দুঃখ দুর্দশা, তাদের সেই অসহায়তাগুলি, সেগুলি আমরা সেরকমভাবে বুঝে উঠতে পারবো না। এবং সেগুলি বোঝার জন্য আপনাদের এই পরিবারগুলির সংস্পর্শে আসতে হবে, তাদের ঘরে যেতে হবে, কী অবস্থার মধ্য দিয়ে তারা দিন কাটাচ্ছে। এমনই একটি পরিবারের কাহিনী আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আমাদের এই বিষয় বিশ্লেষণে। চরিলামের উত্তর মুরার একটি গ্রামে একটি মহিলা, তার একটি মেয়ে এবং তার একটি ছেলে সন্তানকে নিয়ে সংসার করেন। স্বামী নেই, স্বামীহারা এই মহিলা কিভাবে এই লকডাউনের সময়টাতে, এই দুর্বিষহ অবস্থায় কিভাবে তার সেই সন্তানদের নিয়ে দিন কাটাচ্ছেন, চলুন একবার আপনাদের দেখাই সেই মহিলার করুণ কাহিনী।
আমরা এখন আছি সুনীতি সরকারের সেই ছোট্ট ঘরটিতে। আদতে উত্তরমুড়ার চরিলাম বিধানসভার অন্তর্গত এই উত্তরমুড়ায় সুনীতি সরকারের এই পরিবার, যেখানে এই মহিলা তার দুটি সন্তানকে নিয়ে জীবনযাপন করছে। একটি ভাড়া বাড়িতে থাকছেন তিনি কিভাবে এই কঠিন সময়টায় তার জীবিকা নির্বাহ করছেন, কিভাবে এই সন্তানগুলিকে নিয়ে খেয়ে বেঁচে আছেন এই কঠিন সময়টায়। আমরা যখন তার এই ঘরটিতে, অস্থায়ী ঘরটিতে যখন আমরা ঢুকলাম, যেহেতু তিনি ভাড়া বাড়িতে থাকেন, যতটুকু খবর পেয়েছি আমরা, তিনি হয়তোবা অনেক মাস যাবৎ ভাড়া দেওয়ার মতো অবস্থায় তিনি নেই। তো স্বভাবতই এই বাড়ির যারা বাড়ির মালিক রয়েছেন তারাও তাদের সহযোগিতা করছেন এই সময়ে যতটুকু সম্ভব। আমরা যখন আদতেই ঘরটিতে প্রবেশ করি, আমরা যেটা আগেও আপনাদের কাছে তুলে ধরেছি, বাস্তবের পটলে যখন এই পরিবারগুলির সামনে আপনারা আসবেন, তখন আপনারা বুঝতে পারবেন কি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা দিন যাপন করছেন। আমরা সরাসরি এখন সেই মহিলার সাথে কথা বলে তার করুণ যে কাহিনী, সেই কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনার এমনিতে বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি বিলুনিয়া রাজনগর, স্বামীর বাড়ি হরিয়ানা। তো এখন এখানে কে কে আছেন বাড়িতে? এই বাড়িতে এই বাড়িতে আমার 2 বাচ্চা আর আমি। 2 বাচ্চা আর আপনি? স্বামী নেই, মারা গেছে? ছেড়ে চলে গেছে, ছাইরা গেছে। কতদিন হইল ছেড়ে গেছে? 7 বছর। 7 বছর। তো এইখানে চুরিলামের এই উত্তরমুড়ায় আপনি কতদিন ধরে থাকেন? 7 বছর ধরে। তো কিভাবে পরিবার কিভাবে প্রতিপালন করেন আপনি? বাচ্চাদেরকে কিভাবে পোষণ করছেন? রাজ্যকালী কাজ করি আমি। রাজ্যকালীর কাজ করছেন। তো আমরা ঠিক একটু আমাদের বিস্তৃতভাবে জানাবেন, যে বিষয়টা জানতে চাইছি। এই যে লকডাউন পড়লো, আপনি বললেন যে আপনি রাজ্যকালীর কাজ করেন, তো এখন তো কাজকর্ম সব বন্ধ। হ্যাঁ। বাড়ির যা অবস্থান আমরা দেখছি, সেখান থেকে স্বভাবতই বেরিয়ে আসছে কি ধরনের আর্থিক দৈন্যদশার মধ্যে আপনারা রয়েছেন। তো এই লকডাউনে কি ধরনের অসুবিধা হয়েছে? ভাই, ঘরে তো একদম সারাদিনে একবার খাই আমি। সারাদিনে একবার খাওয়া যেত? হ্যাঁ। কেন আপনি ওই চাল পাননি? ওই সরকার তো চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন? না, নাম লেখা নিছে কিন্তু দিছে না এখনো। রেশন কার্ড নেই আপনার? না। রেশন কার্ড নাই? না। এখানে কত বছর ধরে আছেন আপনি? 7 বছর। 7 বছর, কিন্তু রেশন কার্ড এখনো হয়নি? আচ্ছা, তো সরকারের যে চাল দেওয়া হয়েছে সেই চাল পাইছেন না আপনি? কোথায়? না না, কেউ সহযোগিতা করছে এর মধ্যে? একজন শুধু করছে। কি পাইছেন? মুড়ি 500 মুড়ি, ডাল, তারপরে তেল 500 তেল, একটা সাবান, পেঁয়াজ রসুন, এতটুকু। আজকে কি রান্না করছেন? ওই রাজমিস্ত্রি কাজ করে যেত, ওই তারার বাড়ির থেকে 2টা তিত করে লাইন রাঁধছি। আর জল ভাত? ছেলে মেয়ে কয়জন? 2 জন। এক ছেলে এক মেয়ে? হ্যাঁ। কি করে মেয়ে ছেলে? পড়াশোনা করাচ্ছে? কোন স্কুলে পড়ে? আরাডে স্কুলে। কোন ক্লাসে পড়ে তারা? ছেলেটা এবার 5-এ উঠছে আর মায়েরা 6-এ, 7-এ উঠছে এবার। আচ্ছা, তো তাদের পড়াশোনার খরচা, তারপর খাওয়া দাওয়ার খরচা, ঘর ভাড়া থাকেন আপনি, কিভাবে ম্যানেজ করছেন? কষ্ট হলে তো চলন তো লাগবে। সেটাই আমরা জানতে চাইতেছি, ওই ব্যাপারটা যে কিভাবে করেন। এই যে অসুবিধা হইতেছে আপনার, হ্যাঁ, আমরাও দেখতে পাচ্ছি, আপনি হয়তোবা আপনার ভাষায় সেটা প্রকাশ করতে পারছেন না, কিন্তু আমাদের একটু খুলে বলুন ব্যাপারটা, কি ধরনের অসুবিধা হচ্ছে, কিভাবে আপনারা হয়তোবা একবেলা খেয়ে আরেকবেলা না খেয়ে থাকছেন। এই যে বিষয়টা, এই যে লকডাউনের পরে যে সমস্যাগুলি হচ্ছে, একটু খুলে আপনাদের বলুন, আমাদেরকে সেই বিষয়টা একটু খুলে বলুন, কি কি ধরনের অসুবিধা হচ্ছে, কোন রাত্রে আপনি না খেয়ে ঘুমিয়েছেন এমন কোনো হয়েছে কিনা সন্তানদের নিয়ে? এমন অনেক দিনই হয়, যেমন আজকে আমার মেয়ে শুধু একবেলা ভাত খাইছে, আমি এখনো পর্যন্ত কিছুই খাইনি।
আজকে হ্যাঁ এমন এমন কি রোজ হয় নাকি? হ্যাঁ, কারণ আমি যদি 3 বেলা খেতে চাই আমার বাচ্চারা না খেয়ে থাকবো। আপনার 3 বেলা খাবারের ওই খাবারটা নিয়ে বাচ্চারা খাওয়াই। নিজে না খেয়ে বাচ্চাদের খাওয়ান না? হ্যাঁ। আচ্ছা। তো আরেকটা বিষয়, মানে এখন তো মানে করোনা ভাইরাসের জন্য লকডাউন হয়ে গেছে, তো সেটা তো জানেন যে করোনা ভাইরাসের লেগা যাতে স্প্রেড না হয় সরকার অনেক কথা কইতাছে, যে মাস্ক দেওয়ার লেগা বা সাবান ব্যবহার করা, ওইগুলি ম্যানেজ করতে পারতেছেন? না না, আমার ঘরে তো আজকে 1 সপ্তাহ সাবানে নাই গরম। সাবান নাই? তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আসলে এই কথাগুলি অত্যন্ত অপ্রাসঙ্গিক এই বিষয়ে। যখন আমরা প্রশ্ন করছি করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করার প্রশ্ন, যখন আমি ওনার কাছে করলাম, আমার কাছে মনে হয়েছে হয়তোবা প্রশ্নটা ততটা প্রাসঙ্গিক না এই বিষয়ে, যেখানে খাবারের সংযোজন নেই, খাবারের ব্যবস্থা নেই, মা দুবেলা খাচ্ছেন না কোনো কিছু, যাতে সন্তানদের খাবারের যে আয়োজনটা সেটা যাতে না না কমে বা তাদের যাতে খাওয়াতে পারেন দুবেলা, তার জন্য তিনি একবেলা খাচ্ছেন। সেই জায়গায় মাস্কের প্রশ্ন করা, মাস্ক পরিধানের জন্য যে স্বাস্থ্যবিধিগুলো বলা হচ্ছে, সেই স্বাস্থ্যবিধিগুলি মানার বিষয়টা অত্যন্ত অপ্রাসঙ্গিক বলে মনে হয় এই পরিপ্রেক্ষিতে। তাই আপনারা দেখেছেন কিভাবে মাস্কের পরিবর্তে তবুও তারা কিন্তু বলা যেতেই পারে যে জল গামছা ব্যবহার করছেন, যে বিষয়টা মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। এইরকম অসুবিধার মধ্য থেকেও তারা চেষ্টা করছেন এই স্বাস্থ্যবিধিগুলি মেনে চলা। তারপরে যখন এই দৃশ্যগুলি আমাদের সামনে আসে, এই কাহিনীগুলি আমাদের সামনে আসে, আমাদের বারবার বাধ্য করে এই বিষয়গুলি নিয়ে ভাবার, কারণ যেটা বারবার একই কথা বলতে হয় যে অ্যাকচুয়ালি তাদেরকে খুব কাছ থেকে উপলব্ধি না করলে হয়তোবা তাদের যে দৈন্যদশা তা বুঝে ওঠা, সেটা একদম অবশ্যই বুঝে ওঠা পারার মতো বিষয় না। কারণ একদম কাছ থেকে দেখি আপনারা তাদের দুঃখটা হয়তোবা খানিকটা বুঝতে পারবেন, যে অবস্থা দিয়ে তারা এখন যাচ্ছেন। আমরা যখন এসেছি আমরা দেখেছি কীভাবে আজকে রান্নাতে শুধু জল ভাত ছিল এবং সেটি দিয়েই মা মেয়ে তারা খেয়েছেন একবেলা। এখন রাত্রিবেলা খাবারের সংযোজন তাদের কাছে এখন নেই। আমরা চেষ্টা করছি তাদের কিছুটা সহযোগিতা করার জন্য, কিন্তু আদতে আমরা সেই প্রশ্নটা রাখতে চাই আপনাদের সামনে, যে এই সকল পরিবারগুলি যেখানে শ্রমিক অংশের মানুষ বলছি আমরা, তারা কর্ম হারিয়েছেন, কর্মসংস্থান হারিয়েছেন, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি, তার পাশে এই সকল পরিবারগুলি যেখানে স্বামী পরিত্যক্তা এই মহিলা তার 2টি সন্তান নিয়ে জীবনযাপন করছেন, লকডাউনের এই সময়ে ঘর ভাড়া দিতে হচ্ছে, খাবারের ব্যবস্থা করতে হচ্ছে, কিভাবে কাটাচ্ছেন, কিভাবে সময়টাকে কাটাচ্ছেন, সেটা একটা বীভৎস অনুভূতি। হয়তোবা শব্দের জন্য তিনি আমাদের কাছে সেই অনুভূতিগুলি সেরকমভাবে স্পষ্ট তুলে ধরতে পারছেন না, কিন্তু আমরা বাস্তবে তার বাড়িতে এসে যে দৃশ্যটা উপলব্ধি করেছি, আমরা অনুভব করতে পারছি খানিকটা হলেও। আমরা ওনার ইতিহাসটা বা অন্য জীবনের অন্য বিষয়গুলি জানার চেষ্টা করব কিছুটা। আপনি বললেন আপনার বাবার বাড়ি বিলোনিয়া, তো 7 বছর আগে বিয়ে হয়েছে, কিন্তু স্বামী কত বছর হলো ছেড়ে চলে গেছে? বিয়ে হয়েছে অনেক দিনে হয়েছে, স্বামী যে ছেড়ে গেছে 7 বছর হয়েছে। তখন আপনি কোথায় ছিলেন যখন স্বামী ছেড়ে চলে গেল? আমার বিয়ে হয়েছে হরিয়ানা, ওইখান থেকে অনেক মারধর করতো। হরিয়ানা বলতে মানে হরিয়ানা রাজ্য বাইরে? আচ্ছা। আমার স্বামী আমার বড় জারের সঙ্গে। বলুন আপনি যা বলতে চাইছেন বলুন। আমার স্বামী আমার যে বড় জার তাদের সঙ্গে সম্পর্ক ছিল, আমাকে অনেক মারধর করতো। এখানে যখন আসে আমার মাথাটা বেন্টি যাচ্ছিল। এখানে আউনের পরে এক মুসলমান ভাই আমারে কাজটা শিখাইছে, বা মানে আমি ভাষাও জানতাম না, সে ভাষা শিখাইছে, মানে আমি হিন্দি কইতাম তো, বাংলা কথা বুঝতাম না। হ্যাঁ, আজকে পর্যন্ত এদূর পর্যন্ত লই যাইছে। তো ও কাজটা সবসময় কাজ করি বা কাজ না করতে পারে, হ্যাঁ
মানে হ্যার জন্য আমি আজকে আমার জীবত লইয়া বাচ্চা আছি, তো শুধু তার জন্যে হ্যাঁ আমি ভাই ডাকি। ছোট থাকতে আমার ঘরে আমি যখন বসে বইটা রই তখন আমার মা মারা যায়, আমার ঘরে সৎ মা। আমার ছোট থাকতে বিয়ে দিয়ে দেন হরিয়ানা। যতদিন মানে সহ্য করে থাকতে পারছি অতদিন থাকছি, তো আর সহ্যের বাইরে হয়ে গেছে তখন আমি আই ফেললাম আমার ত্রিপুরা। বাবার বাড়ি থেকে এখন আপনাকে সহযোগিতা করছে বাবা? আমার বাবা খুব গরিব বা কাজ করতে পারে না, ওর মাথা একটু মানে ডিফেক্ট আছে, ও কাজ কুজ করতে পারে না, ভাতা পায় 1000 টাকায়, ভাতা দিয়ে সংসার চলে। আমার ঘরে মা আর বাবা, তারা দুইজনে। মা সৎ মা বলছেন? হ্যাঁ। শ্বশুরবাড়ির সাথে কোনো যোগাযোগ নেই? না, কোনো যোগাযোগ নাই। তারপর এখান থেকে এই দুই সন্তানদের নিয়ে কিভাবে সংসারটা আবার শুরু করলেন এবং কিভাবে তাদের নিয়ে বাঁচা শুরু করলেন? এই রাজমিস্ত্রি কাজ করে। এখানে কিভাবে আসলেন? এখানে আমার একটা বোন ছিল, বোন নাই এখন, বোনে আমার এখানে আনছে। আর আমি যদি এখানে থাকতাম হয়তো তারা মা বাবা আবার দেওয়ান, আমার মা আবার দেওয়ানোর চেষ্টা করতো, তারা যদি আইতো। এর লেগে আমি ভয়ে বাচ্চারা এদিকে আই পড়ছি। আপনি এখন যে বাড়িতে ভাড়া থাকছেন এটা একটি মুসলিম বাড়ি, মুসলিম পরিবার। হ্যাঁ। তারা আপনাদেরকে আশ্রয় দিয়েছে, আপনাকে এখানে থাকছেন। আমরা যতটুকু জানলাম যে আপনি এখন এই মুহূর্তে সমর্থনই, আপনার ভাড়াও ঠিক মতো দিতে পারছেন না না। এবং আপনি বললেন যে এই এলাকার একজন ভাই আপনাকে সহযোগিতা করছে, তো মানে এলাকা থেকে আপনি সহযোগিতা পাচ্ছেন? কাজ টাজ করতাম আর কি অন্যের লগে। আচ্ছা। মধ্যে মধ্যে যে বাইরের বাড়ি থেকে 2 ডিব্বা চাল আনি বা এরকম বেশি অসুবিধা পড়ে গেলে মধ্যে মধ্যে যায়। এখানে আরেকটা জিনিস, মানে বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ সামগ্রী দিতেছে মানুষ, অনেকেই দিতেছে, আপনি কি পাইছেন না এরকম ত্রাণ? না না, এখান থেকে শুধু পাইছি, আমি তো প্রথমে কইলাম, আর পাইছি না কোনোখান থেকে। তো আপনি খবর পাইছেন না যে এই জায়গাতে দেওয়া হইতাছে যে হ্যাঁ, কেউ আমার কয় না, তার কয় না, আবার দেখি মানুষের লইয়া আগে, আর লইয়া অনেক পর আমি খবর পাই, আমার কেউ কয় না। আচ্ছা। তো এখন এই মুহূর্তে খাবারের কি কি জিনিস আছে বাড়িতে? আসেনি কিছু রাত্রিবেলা খাবারের লেগে বা কালকে? আসলে এমন অনেক কাহিনী বা এমন অনেক সিচুয়েশন আসে যেগুলি আমরা ভাষায় হয়তোবা তার তার বিবরণ বা সেটিকে প্রকাশ করতে আমরা পারি না। ঠিক এমনটাই সিচুয়েশন এই মুহূর্তে এই পরিবারটির। আসলে তাদের রাতের খাবারের কোনো ব্যবস্থা এই মুহূর্তে নেই, সেটা আমরাও এই বাড়িতে এসে, এই ঘরটায় এসে, বাড়ি বলবো না, এই ঘরটায় এসে আমরা প্রত্যক্ষ করেছি। একটি ছোট খাট রয়েছে ঘরটায় এবং একই ঘরে রান্নার আয়োজন, রান্নাঘরও এখানেই, উনুনের চুলায়, হয়তো বাইরে রান্না করেন তিনি। ছোট্ট একটি হাঁড়িতে সামান্য ব্যবস্থা ছিল খাবারের দুপুরের জন্য, জল ভাত হয়তোবা কালকের ছিল, আজকে সেটা তারা খেয়েছেন, কিন্তু রাতের ব্যবস্থা নেই, আগামীকাল তো অনেক দূরের কথা। এভাবে যখন বিভিন্ন পরিবারের কাহিনীগুলি আমাদের সামনে আসছে এই লকডাউনের সময়টায়, কারণ আমি যেটা প্রথমে বলেছি, আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি যে এই সময়টায় আমরা মূলত অনেকেই রয়েছি যারা এই দুস্থ দরিদ্র অংশের মানুষের যে অভাবটুকু, তাদের যে যন্ত্রণাটুকু, সেটি বোঝার যে একটা মানসিকতা, সেটা কিন্তু এখন অনেকের মধ্যে সৃষ্টি হচ্ছে।
এবং তার নিদর্শন হিসেবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিভাবে বিভিন্ন জায়গায় মানুষ তাদের সহযোগিতা এগিয়ে আসছেন, এবং সেই বিষয়গুলিকে আমরা সাধুবাদ জানিয়েছি আমাদের অনুষ্ঠানে। কিন্তু এমন অনেক পরিবার এখনও আছেন যে পরিবারগুলি আজও বীভৎস অনুভূতির মধ্য দিয়ে তাদের দিন যাপন করছেন। সুনীতি সরকার চরিলাম বিধানসভার উত্তরমুড়ার 1 নম্বর ওয়ার্ডে, এবং পঞ্চায়েতটি হচ্ছে আড়ালিয়া পঞ্চায়েত, এবং এই পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে সুনীতি সরকারের এই পরিবারটি ওই পরিবারগুলির বাস্তব কাহিনী আমাদের সামনে তুলে ধরছে। যে পরিবারগুলি মূল অর্থে এই লকডাউনের জন্য খুব কঠিনভাবে প্রভাবিত হয়েছে। একদিকে করোনার সংক্রমণের ভয়, এবং সেই ভয়ের মধ্যে গোটা রাজ্যে যেভাবে মানুষ চেষ্টা করছে ঘরে থাকার জন্য, এবং সরকারও বারবার বলছেন আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, এবং এই পরিবারগুলি কিভাবে থাকবে ঘরে বলুন? ঘরে যখন অন্যের সংস্থান নেই, কারণ বাড়িতে থেকে অবশ্যই বাড়িতে থাকা প্রয়োজন, কিন্তু বাড়িতে থেকে তো খাবারের ব্যবস্থা থাকতে হবে, এবং সেই খাবারের ব্যবস্থার জন্য তারা কি করবে বলুন? এই মহিলার রেশন কার্ড নেই, উজ্জ্বলা যোজনায় তার রান্নাঘরে কিন্তু গ্যাসের সিলিন্ডারও আসেনি, পাশাপাশি বাড়িতে অন্যের সংস্থানও নেই। যেহেতু রেশন কার্ড নেই, সেই মোতাবেক সরকার যে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, সেই সহযোগিতাগুলি বা সেই সহযোগিতাটুকু তার ঘরে এসে পৌঁছায়নি। এবং যেহেতু এই গ্রামের একটি প্রত্যন্ত এলাকায় তিনি বসবাস করছেন, সেই সুবাদে বিভিন্ন ত্রাণ সামগ্রীর বিতরণ অনুষ্ঠানের খবরটুকু তার কাছে এসে পৌঁছায় না। আসলে যেভাবে আমাদের বিভিন্ন এলাকাগুলিতে ত্রাণ সামগ্রীর আয়োজন হচ্ছে, আদৌ কি বিভিন্ন জায়গায় সেই সবথেকে প্রভাবিত যে পরিবারগুলি রয়েছে তাদের কাছে সেই বিষয়গুলি পৌঁছচ্ছে কিনা, এই সকল কাহিনীগুলি কিন্তু সেই জায়গায় একটা প্রশ্ন তুলে। আমরা অবশ্যই সেই প্রশ্নটাকে বড় করে দেখছি না, কারণ অবশ্যই এই সকল পদক্ষেপ খুবই মানবিকতার পরিচয় আমরা বারবার বলছি এই লকডাউনের সময় রেখেছে, এবং এই সময়ে এই সকল পদক্ষেপের মধ্য দিয়ে হাজার হাজার পরিবার, হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। কিন্তু তারপরেও আমাদের ভাবতে হবে কোথাও না কোথাও আমরা হয়তোবা সেই পরিবারগুলোকে মিস করছি, তাদেরকে তাদের সংস্থান আমরা পাচ্ছি না, যারা আসলে প্রকৃতভাবে সেই ত্রাণ সামগ্রীর জন্য মুখিয়ে আছেন। তাদের এই পরিবারগুলি 1 মুঠো চালের জন্য বা 1 কেজি চালের জন্য, 1 কেজি ডালের জন্য তারাও অপেক্ষা করছেন। তারাও ভাবছেন সমাজের এই সচেতন নাগরিকরা যারা আমরা আছি, আমাদের মধ্যে কেউ না কেউ হয়তোবা কোনো একদিন আসবেন এবং সামান্যটুকু খাদ্য সামগ্রীর দান করে হয়তোবা ওনার সাথে একটা সেলফি তুলে অন্ততপক্ষে তার এই 2টো সন্তানকে নিয়ে বাঁচার জন্য সাহায্যটুকু করবেন, সেই আশায় সুনীতি সরকারও বসে আছেন। কিন্তু আদতে সেরকম কোনো সহযোগিতা সেরকমভাবে তিনি পাননি। একবার পেয়েছেন, কিন্তু লকডাউনের আজকে প্রায় 38-39 দিন চলছে, এবং অবশ্যই আবার 2 সপ্তাহের জন্য লকডাউন বর্ধিত করা হয়েছে। কিভাবে চলবে এই লকডাউনের মধ্যে এই সাধারণ মানুষের জীবনযাপন, সেটা এখন বড় প্রশ্ন। যেভাবে সমগ্র দেশে প্রকোপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আদতে সেই লকডাউনের পরিমাণও বাড়ানো হতে পারে, সেই বিষয়ে সন্দেহ নেই। কিন্তু সরকার কি আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন, যে পদক্ষেপগুলির মধ্য দিয়ে হয়তোবা প্রকৃত অর্থে এই পরিবারগুলো সেই সহযোগিতাটুকু পাবেন, যে সহযোগিতাটা লকডাউন বাড়ানো হলেও লকডাউনের মধ্যে তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে।
পরিবারে একটি মেয়ে এবং একটি ছেলে সন্তান সুনীতি সরকারের। এমন অনেক দিন লকডাউনের মধ্যে হয়েছে যে সময়টায় না খেয়ে কাটাতে হয়েছে তাদের। সন্তানগুলিকে নিয়ে না খেয়েও ছিলেন, অনেক দিন হয়েছে এরকম। আমাদের সাথে সুনীতি সরকারের কন্যা সন্তান। কি নাম তোমার? আমার নাম ভাবনা সরকার। পড়াশোনা করো তুমি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ক্লাস 7। আচ্ছা, এখন তো স্কুল বন্ধ। হ্যাঁ, হ্যাঁ, আজকে খাওয়া হয়েছে নি? কি দিয়ে খাইছো আজকে? তিত করলা তরকারি। একটু জোরে বলো। তিত করলা তরকারি। তরকারি। সকালবেলা খেয়েছিলে কিছু? খেয়েছো না কিছু? কালকে রাত্রেবেলা? আচ্ছা, এই যে এখন তো লকডাউন চলছে, জানো তো তুমি, সবকিছু বন্ধ। হ্যাঁ, 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 মাস্ক দেওয়ার কথা কইছে না অনেকে? হ্যাঁ, তুমি মাস্ক দাও? না, এটা দিয়ে রাখো, এরকম ভাবে আঁচলটা দিয়ে রাখো। হুম, আসলে কি, আমি অ্যাকচুয়ালি সেখানে ভাষা পাচ্ছি না কি বলবো। অ্যাকচুয়ালি তাদের কাছেও কোনো ভাষা নেই যে তাদের সেই অবস্থানটুকু খুলে বলার। যখন কথা বলছিলাম তার সাথে, আমিও প্রশ্ন খুঁজে পাচ্ছিলাম না কি প্রশ্ন করব, কারণ আদতে বাস্তবে যখন আমরা বারবার সেই কথাটা বলছি, এই ঘরে এসে তাদের সংস্থান, তাদের অবস্থান সম্পর্কে জানি, তা আমাদেরকে প্রভাবিত করেছে অনেকটা। একবার ভাবুন, কি ভাগ্যের কি নির্মম পরিহাস। একবার ভাবুন, ত্রিপুরায় জন্ম মহিলাটির, হয়তোবা খুব ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে বাইরে, কিন্তু এখনও পর্যন্ত 7 বছর যাবত এই এলাকায় থাকছেন, কিন্তু এখনও পর্যন্ত রেশন কার্ড নেই। সরকার বিভিন্নভাবে প্রস্তুত থাকে এই সকল মানুষদের সহযোগিতা করার জন্য, কিন্তু বাস্তবের মাটিতে আদতে সরকারের এই সহযোগিতাগুলি এই মানুষদের কাছে সঠিক অর্থে পৌঁছাচ্ছে না, এবং এই কাহিনীটি কিন্তু তার একটা দৃষ্টান্ত উদাহরণ। এবং আজকে সেই কারণেই, যেহেতু এই পরিবারটির কাছে একটি রেশন কার্ড নেই, তার জন্য কিন্তু সরকার যে সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন এই মুহূর্তে এই সকল মানুষদের জন্য, এই সকল পরিবারগুলির সহযোগিতায়, সেই সহযোগিতাটা কিন্তু তারা পাচ্ছেন না। কেন? কারণ রেশন কার্ডের ব্যবস্থা নেই। অর্থাৎ এই যে একটি সিস্টেমের, সেখানে আমরা বলতেই পারি ব্যর্থতা, সেখানে ধরা পড়ছে। তার পাশাপাশি আমরা যেটা প্রথমে বলেছি, এই পরিবারটির যে অবস্থান, সে অবস্থান আমরা দেখে হয়তোবা আমরাও হতচকিত হয়ে পড়ি, এবং আমরা যখন ক্যামেরা নিয়ে আমরা এই বাড়িটিতে প্রবেশ করি, তারাও হতভম্ব হয়ে পড়ে, এবং ক্যামেরার সামনে কি বলবেন বা কি বলবে না, সঠিক করতে তারা বিস্তৃতভাবে বলা তাদের পক্ষেও সম্ভব হয়নি, এবং তারা বলতে পারেনি ঠিক রকমভাবে, আপনারা দেখেছেন। কিন্তু যে বাস্তব চিত্রটি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, আপনারা সেটা দেখলেন, এবং ক্যামেরা কখনো ভুল বলে না, সেটা সকলেরই জানা। আমাদের লেন্সের মধ্যে যে চিত্রটুকু ধরা পড়েছে এই পরিবারের, সে বিষয়গুলি নিয়ে আপনারা অবশ্যই ভাববেন, সেই আবেদনটুকু আমরা রাখব। এবং অবশ্যই আবেদন রাখব যে সচেতন অংশের মানুষ যারা বিভিন্নবার এগিয়ে এসেছেন মানুষের সহযোগিতায়, আপনারা তাদের সহযোগিতা এগিয়ে আসবেন। এই পরিবারগুলি শুধুমাত্র এই সুনীতি সরকারের পরিবার নয়, এরকম আরও অনেক পরিবার যারা রয়েছে এখনও, তাদের সহযোগিতায় আপনারা এগিয়ে আসবেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে যে ত্রাণ সামগ্রী দানের সময় সেলফি তোলার কথা, এবং সেই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনাও হয়েছে। কিন্তু আমরা বলবো, যদি সেলফি তুলেন অবশ্যই তুলবেন, ছবি তুলতে হয় একটা নয় 10টা তুলুন, তারপরেও এই পরিবারটির সহযোগিতা এগিয়ে আসুন। বিষয় বিশ্লেষণে আমরা চেষ্টা করি বা চেষ্টা করছি বারবার এই মানুষগুলির বাস্তব চিত্র, বাস্তব কাহিনী আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা আগেও দেখতে পেয়েছি কিভাবে আমাদের প্রতিবেদনে সাড়া দিয়ে অনেক সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন, এবং বিভিন্ন এলাকায় দুস্থ অংশের মানুষের সহযোগিতায় আপনারা হাত বাড়িয়েছেন। আমরা আশা রাখব চরিলাম বিধানসভার
উত্তরমুড়ার আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের এই সুনীতি সরকারের বাড়িতেও আপনারা আপনাদের সহযোগিতা পৌঁছে দেবেন। আপনাদের সহযোগিতায় এই লকডাউনের বাকি সময়টুকু হয়তোবা একটু স্বস্তিতে কাটবে এই পরিবারটির। আমরা এভাবেই তুলে ধরবো আপনাদের কাছে আগামী দিনেও এই পরিবারগুলির কাহিনী। চোখ রাখবেন বিষয় বিশ্লেষণে। নমস্কার।